আচ্ছা, জাভাস্ক্রিপ্ট প্লেসমেন্ট ইন এইচটিএমএল ফাইল। ওকে, যে জাভাস্ক্রিপ্টের কোডগুলো আমরা এইচটিএমএল ফাইলের ভেতর কিভাবে আমরা লিখব, এইচটিএমএল সাথেই তো আমরা জাভাস্ক্রিপ্টটা অ্যাড করতে হয়, সেই জিনিসটা আমরা এখন দেখব। এটা কি কি হতে পারে, অর্থাৎ জাভাস্ক্রিপ্টের কোড এখানে আছে হেড সেকশন, হেড সেকশনে থাকতে পারে, বডি সেকশনে থাকতে পারে, হ্যাঁ, হেড অ্যান্ড বডি অ্যান্ড হেড সেকশনে থাকতে পারে। JavaScript in external file and then include the head section, অর্থাৎ আমরা এক্সটার্নাল কোনো ফাইলেও আলাদা কোনো ফাইলে সিএসএস এর মতন থাকতে পারে, যেগুলো আমরা হেড সেকশনে তাকে অ্যাড করে নিতে পারি, অর্থাৎ ইম্পোর্ট করে নিতে হবে। এখন আমরা হেড সেকশনে কিভাবে লিখব? হেড সেকশনে লেখার জন্য আমাদের এখানে আছে এই যে হেড সেকশন শুরু, এই হেড সেকশন শেষ, তাই না? এখন এই হেড সেকশনের স্ক্রিপ্ট ট্যাগের ভেতর এইটুকু আমরা জাভাস্ক্রিপ্ট, অর্থাৎ স্ক্রিপ্ট ট্যাগের ভেতর আমাদের লিখতে হবে টাইপ টেক্সট অবলিক জাভাস্ক্রিপ্ট। তারপর হচ্ছে আমরা লিখব ফাংশন, যদি ডিফাইন করতে হয় তাহলে সেই ফাংশনটাকে লিখব সে হ্যালো একটা ফাংশন, যার কাজ হচ্ছে একটা অ্যালার্ট একটা ফাংশন, তার ভেতরের যে লেখাটা আমাদের শো করবে সেই লেখাটা আমরা এই ফাংশনের ভেতরে আর্গুমেন্ট হিসাবে দিতে হবে, অর্থাৎ হ্যালো ওয়ার্ল্ড। তাহলে আমাদের এই স্ক্রিপ্টটা শেষ। এইবার হেড সেকশনের ভেতর হেডের কাজ শেষ হয়ে গেল। কাজ শেষ হওয়ার পরে আমরা বডিতে যখন এই ফাংশনটাকে যখন কল করব, অর্থাৎ বডি ইনপুট টাইপ বাটন, অর্থাৎ একটা বাটন তৈরি হবে ক্লিক অন ক্লিক, অর্থাৎ কিছু ইভেন্ট আছে জাভাস্ক্রিপ্টে, কিছু ইভেন্ট আছে যে ওই ইভেন্টটা ঘটলে তার একটা আউটপুট দেখা দেবে। অন ক্লিক দিয়ে যদি সে হ্যালো আমি ফাংশনটাকে কল করি, অর্থাৎ সে হ্যালোকে কল করা মানে এই যে সে হ্যালো এই ফাংশনটাকে কল হবে। কল হলে সেটা আমরা কি কাজ আউটপুট আসবে, কি হ্যালো ওয়ার্ল্ড লেখাটা আসবে, এটা একটা অ্যালার্ট মেসেজ দিবে, অর্থাৎ অ্যালার্ট আকারে। অর্থাৎ আমরা আউটপুট রান করে দেখাচ্ছি, এটা হচ্ছে ভ্যালু, এই ভ্যালুটা হচ্ছে বাটনের নাম, অর্থাৎ বাটনের উপর লেখা থাকবে সে হ্যালো, ঠিক আছে? সে হ্যালো লেখা থাকবে। আর আমাদের ওই নতুন ট্যাব ওপেন করি, অর্থাৎ এই কোডটার আউটপুটটা কেমন আসবে, জাস্ট আমরা সে হ্যালো একটা বাটন আসবে, বাটনে ক্লিক করলে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা আসবে, কিন্তু একটা অ্যালার্ট বক্স অ্যালার্ট মেসেজ আকারে আসবে। এর পরবর্তীতে অর্থাৎ এরকম আউটপুটটা আসবে, আমরা যেটা দেখবো ওপেন হচ্ছে, এই সে হ্যালো একটা বাটন আসবে, বাটনে ক্লিক করলে একটা অ্যালার্ট মেসেজ শো করবে। তারপর দেখি বডি সেকশনে কিভাবে আমাদের এটা করতে হবে, অর্থাৎ লিখতে হবে জাভাস্ক্রিপ্টের কোডটা। আমাদের হেডে কিন্তু কিছু নাই, হেড শুরু হেড শেষ, কাজ শেষ। এবার বডি সেকশনের ভেতরে এই যে বডি শুরু বডি শেষ, এর ভেতরে স্ক্রিপ্ট ট্যাগ, অর্থাৎ এই যে এইটুকু হচ্ছে জাভাস্ক্রিপ্টের কোড। স্ক্রিপ্ট একই রকম লেখা, ডকুমেন্ট ডট রাইট, এখানে ফাংশন ডিক্লেয়ার করা হয়নি, জাস্ট এইখানে ডকুমেন্ট ডট রাইট হ্যালো ওয়ার্ল্ড, অর্থাৎ আমাদের যে পেজ ওয়েব পেজ থাকবে সে ওয়েব পেজে হ্যালো ওয়ার্ল্ডটা লেখা দেখাবে। আউটপুটটা আসবে এরকম, এই যে এই যে আউটপুট হ্যালো ওয়ার্ল্ড লেখাটা দেখাবে। আর এই লেখাটুকু হচ্ছে ওই যে পি ট্যাগের ভিতরে যেটা লেখাটা ছিল
এই পি ট্যাগের ভিতর এই লেখাটা দেখাবে। অর্থাৎ এটা কিন্তু কোনো মানে আলাদা কোনো ইসের মাধ্যমে যে কল করতে হবে, আগেরটা প্রথমটা যেমন কল করা হয়েছে, এটা যেমন আমরা হেড সেকশনে লিখে তারপর আমরা এই ফাংশন আকারে কল করছি, এটা কিন্তু এই ধরনের ফাংশন আকারে যেহেতু ডিফাইন করিনি, শুধুমাত্র এর কাজ হবে হচ্ছে ডকুমেন্ট ডট রাইট, অর্থাৎ আমাদের যে ওয়েব পেজে একটা লাইন দেখাবে, হ্যালো ওয়ার্ল্ড লেখাটা দেখাবে। তারপর হচ্ছে জাভাস্ক্রিপ্ট ইন বডি অ্যান্ড হেড সেকশন। দুই সেকশনে আমরা জাভাস্ক্রিপ্ট কোড থাকতে পারে। যেমন এইখানে এই কোডের ভেতর আমাদের এটা হচ্ছে হেড সেকশনের জাভাস্ক্রিপ্টের কোড। এখানে কাজ হচ্ছে একটা ফাংশন কল করা হয়েছে, ফাংশনকে অ্যাসাইন করা হয়েছে, সেই ফাংশনের কাজ হচ্ছে অ্যালার্ট মেসেজ দেখাবে একটা হ্যালো ওয়ার্ল্ডে। আবার এইখানে বডি তো আবার একটা লেখা হয়েছে, এই যে জাভাস্ক্রিপ্টের কোড বডিতে, এখানেও আমাদের হ্যালো ওয়ার্ল্ড লেখাটা ডকুমেন্ট ডট রাইট এর মাধ্যমে দেখানো হয়েছে, আর এটা জাস্ট একটা অ্যালার্ট মেসেজ বক্সের মাধ্যমে দেখানো হয়েছে। এটা আমরা এটা কপি করে এখানে কপি করে দেখালো হবে। তাহলে এটুকু আমরা এই পার্টটাকে কপি করি, কপি করে পেস্ট করি। আমি এটা যদি প্রিভিউ করি, এই যে একটা বাটন চলে আসছে না, অর্থাৎ সে হ্যালো একটা বাটন আসছে। এই বাটনে যদি আমরা ক্লিক করি একটা মেসেজ উইন্ডো আসবে, এখানে একটা মেসেজ উইন্ডো দেখতে পাচ্ছি, এখানে লেখা আছে কি হ্যালো ওয়ার্ল্ড। এই যে আমরা মেসেজ উইন্ডোতে কিন্তু হ্যালো ওয়ার্ল্ড দেখা যাচ্ছে, যেটা একটা অ্যালার্ট মেসেজ। আমরা সাধারণত এরকম উইন্ডোজে কিছু কিছু জায়গায় কোনো প্রোগ্রাম যদি কাজ না করে বা কোনো একটা মেসেজ যদি দেখাতে হয়, তখন এই ধরনের অ্যালার্ট মেসেজ বক্স মাধ্যমে দেখানো হয়। এটা ওকে করলে চলে যাবে, আবার যদি ক্লিক করি আবার চলে আসবে। ওকে, ইটস অ্যালার্ট। এবং এটা হচ্ছে একটা জাভাস্ক্রিপ্টে যদি আমরা হেড সেকশনে যদি লিখি, জাভাস্ক্রিপ্টের কোড হেড সেকশন, অর্থাৎ 3 জায়গায় লেখা যাবে, হেড সেকশনে, বডি সেকশনে, অথবা হেড বডি 2 জায়গায় থাকতে পারে। আবার যদি এক্সটার্নাল ফাইল হয় সেটাকে আমরা হেড সেকশনে ইম্পোর্ট করতে হবে। এরপর আমরা এটা আসি, ঠিক একইভাবে আমরা পরবর্তী এই কোডটাকে দেখতে পারি। এখানে যেমন এখানে শুধুমাত্র বডি সেকশনে লেখা, হেড সেকশনে কিছুই নাই। ঠিক, আমরা রান করে দেখি। এটা অনলাইনে জাভা রান করার জন্য একটা প্ল্যাটফর্ম, এখান থেকে আমরা রান করতে পারি প্রিভিউ। এটা আমরা নর্মালি যদি সে দেখি ব্রাউজারে আমরা ব্রাউজ করে দেখতে পারি, অর্থাৎ এখানে শুধুমাত্র স্ক্রিপ্টের মাধ্যমে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা। আমরা যদি এখানে আরেকটা লাইন যদি দেখতে চাই, ডকুমেন্ট রাইট হ্যালো ওয়ার্ল্ড 2, এটা প্রিভিউ দিই, ডকুমেন্ট হ্যালো ওয়ার্ল্ড 2 চলে আসছে। তাহলে এইভাবে আমরা একাধিক লাইন, আমরা ওখানে একটা নিউ লাইন দিয়ে দিলে নিউ লাইন হয়ে যাবে। বিআর
এখানে বিআর সেটা দেখছি যে এটার জন্য নিউ লাইনের কাজ। আমরা প্রথম দেখি যে এখানে আমরা কোন মডিউলে বডি সেকশনে আমরা এটাকে লিখছি। এখন যদি আমরা হেড বডি দুটোই দুই জায়গায় লিখি তাহলে আমরা এইভাবে, অর্থাৎ হেড সেকশনে লিখতে পারবো এই স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে, আবার বডিতেও আমরা স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে লিখবো। এক্সটার্নাল ফাইলে যদি থাকে তাহলে আমরা হেড সেকশনে স্ক্রিপ্ট ট্যাগের ভেতর স্ক্রিপ্ট টাইপ টেক্সট অবলিক জাভাস্ক্রিপ্ট সোর্স ফাইল নেম ডট জেএস, আমরা জাভাস্ক্রিপ্টের কোডগুলোকে সব জেএস মিনস জাভাস্ক্রিপ্টের কোডকে আমরা এক্সটার্নাল ফাইলগুলোকে জেএস এক্সটেনশন দিয়ে সেভ করতে হবে। অর্থাৎ সেটাকে আমরা সোর্সের ভেতরে এই ফাইলটা ডাবল কোটেশনের ভিতর লিখে দিতে হবে। তাহলে এটা আছে এক্সটার্নাল। এই ফাইলের ভিতর যদি কোনো ফাংশন যদি থেকে থাকে সেই ফাংশনকে আমরা বডি সেকশনে কল করলে সেভাবে কাজ করা যাবে। যেমন আমরা ফাইল নেম জেএস এই নামে একটা যদি এক্সটার্নাল একটা ফাইল তৈরি করি, সেটাকে যদি আমরা সেটার ভিতরে আমরা লিখলাম ফাংশন সে হ্যালো, একটা ফাংশন যেটার কাজ আছে অ্যালার্ট একটা মেসেজ শো করবে, হ্যালো ওয়ার্ল্ড লেখা দেখাবে অ্যালার্ট মেসেজ উইন্ডোতে। তাহলে সেটা হ্যালো ওয়ার্ল্ড দেখাতে চাইলে আমাদের কাজ করতে হবে, এটাকে কল করতে হবে এই জায়গা ফাইল নেম জেএস কে কল করলাম, কল করার পর এইখানে আমাদের ওই ফাংশনটাকে কল করতে হবে। ফাংশনটাকে কিভাবে কল করতে হবে? জাস্ট একই, এই যে এই ফাংশনের কাজ হচ্ছে সে হ্যালো। তাহলে আমরা এখানে জাস্ট এই কোডটুকু লিখে দিলেই হবে, সে হ্যালো। ওইখান থেকে ফাইল থেকেই নিয়ে নেবে। সে হ্যালো যখন এইখানে আলোচনা করা ছিল, লেখা ছিল হচ্ছে এই হেড সেকশনের ভেতর, আর এই সেকশনটা শুধুমাত্র এক্সটার্নাল ফাইলেই আছে, আর সব একই। এক্সটার্নাল ফাইলে আমরা লেখার সুবিধা হচ্ছে সে জায়গা কম লাগে, অর্থাৎ মূল যে প্রোগ্রামিং যে জায়গাটুকু এক্সটার্নাল ফাইলে থাকলে ওই প্রোগ্রামটা বুঝতে সুবিধা হয়। নাহলে একই জায়গায় সব প্রোগ্রাম থাকলে ওই সাইজও বড় হয়ে যায়, তারপর পরবর্তীতে এডিটিং করতে গেলে অনেক জায়গায় বুঝতে নিজের কাছেই নিজের প্রোগ্রাম করা নিজের কাছেই বুঝতে পরবর্তীতে অনেক সময় সমস্যা হয়ে যায়। পরের পেজে যাই। জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল সম্পর্কে গতদিন আলোচনা করছি যে নাম্বার, স্ট্রিং, বুলিয়ান টাইপের ভেরিয়েবল আছে। তারপর হচ্ছে ভেরিয়েবলগুলোকে কিভাবে আমরা ডিফাইন করব, যেমন স্ক্রিপ্ট ট্যাগের ভেতর টাইপ জাভাস্ক্রিপ্ট ভিএআর ব্যবহার করতে হবে এবং ভেরিয়েবলের নেম তারপর ভিএআর আমরা এক লাইনেও দিতে পারি, কমা দিয়ে দিতে হবে এবং সেমিকোলন, প্রত্যেকটা স্টেটমেন্টের শেষে সেমিকোলন দিতে হবে। তারপর ভেরিয়েবলের টাইপ বলা লাগে না, গতদিনও বলছি যে টাইপ বলা লাগবে না, টাইপ শুধুমাত্র আমরা যে ভ্যালু রাখবো সেই ভ্যালুর উপর ভিত্তি করে ওই ভেরিয়েবলের টাইপ অ্যাসাইন হয়ে যাবে। জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল স্কোপ, আমরা স্কোপের ভিতর দেখি যে গ্লোবাল ভেরিয়েবল এবং লোকাল ভেরিয়েবল দুই ধরনের। একটা গ্লোবাল ভেরিয়েবলটা ওই জাভাস্ক্রিপ্টের কোডের ভিতর অন্য যে ফাংশন আছে সবাই ওই ভেরিয়েবলটা অ্যাক্সেস করতে পারবে, অর্থাৎ ওর ভ্যালুটাকে নিতে পারবে। আর লোকাল ভেরিয়েবলের একটা নির্দিষ্ট ফাংশনের ভিতরে, ফাংশনের বাইরে এর কোনো কাজ নাই। অর্থাৎ একটা ফাংশনের ভিতরে আমরা একটা ভেরিয়েবল ডিফাইন করলাম, যে ভেরিয়েবলটা ফাংশনের বাইরে এসে ওই ভেরিয়েবলটাকে আর কেউ চিনতে পারবে না, অর্থাৎ এগুলো হচ্ছে লোকাল ভেরিয়েবল। যেমন এখানে গ্লোবাল ভেরিয়েবল আর লোকাল ভেরিয়েবল দেখো, এখানে আমরা এখানে হচ্ছে বডি অনলোড চেক স্কোপ একটা ফাংশন, তারপর হচ্ছে অর্থাৎ লোড হওয়ার সময় চেক করবে স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে শুরু, স্ক্রিপ্ট ট্যাগ শেষ, অর্থাৎ জাভাস্ক্রিপ্টের কোড এইটুকু জাভাস্ক্রিপ্টের কোড। এর ভেতরে আমরা মাই ভেরিয়েবল এর ভ্যালুটা, অর্থাৎ এইটা কিন্তু গ্লোবাল, এবং এই ফাংশনের ভেতরে যে ভেরিয়েবলগুলো ফাংশনে যে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এর ভেতরে আমরা যে ভেরিয়েবলটা ডিফাইন করব সেই ভেরিয়েবলটা হবে লোকাল। এটা শুধুমাত্র এই যে এর ভিতর যে
ভেরিয়েবলগুলো আছে, ফাংশনগুলো আছে এই ফাংশনের ভিতর যদি অন্য কোনো ফাংশন, যেমন এখানে মাই ভেরিয়েবল এই যে ব্যবহার করছে এই ভেরিয়েবলটাকে ব্যবহার করছে, হ্যাঁ, অর্থাৎ এটা একেই ব্যবহার করতে পারবে, কিন্তু এটা এই ফাংশন থেকে বাইরে এসে যে কোথাও অন্য কোনটা ফাংশন যে কাজ করবে একে নিয়ে সেভাবে কাজ করতে পারবে না। এটা হচ্ছে লোকাল ভেরিয়েবলের সমস্যা। সুবিধাও আছে যে আমি একটা চাচ্ছি যে একটা ফাংশনের ভ্যালু বাইরে যাবে না, বাইরে কেউ অ্যাক্সেস নিবে না, তখন আমরা ওটাকে একটা ফাংশনের ভিতরেই লিখবো, অর্থাৎ সেটা লোকাল হিসেবেই রাখবো। ভেরিয়েবল নেমিং সিস্টেম, ভেরিয়েবল নেমিং সিস্টেমও গতদিন আলোচনা করছি, যেটা হচ্ছে কিওয়ার্ডের নামে হতে পারবে না, ভেরিয়েবলের নাম কিওয়ার্ডের নামে হতে পারবে না, এবং ভেরিয়েবলের স্টার্ট শুড নট স্টার্ট উইথ নিউমেরিক্যাল, অর্থাৎ নিউমেরিক্যাল কোনো ডিজিট দিয়ে ভেরিয়েবলের নাম শুরু হতে পারবে না। আন্ডারস্কোর হতে পারবে, কিন্তু এরকম হতে পারবে না, এটা ভেরিয়েবল নেম হতে পারবে না, কিন্তু এটা হতে পারবে, এইটা হতে পারবে, এটা রাইট, আন্ডারস্কোর নেওয়া যাবে। তারপরে জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবলস নেমস আর কেস সেনসিটিভ, অর্থাৎ আমরা যদি ক্যাপিটাল লেটারে লিখি এবং স্মল লেটারে লিখি দুটোই কিন্তু আলাদা, অর্থাৎ টুস আর ডিফারেন্ট ভেরিয়েবল। তারপরে আসি আমরা জাভাস্ক্রিপ্টের রিজার্ভ ওয়ার্ড, যে কিওয়ার্ড গুলো আছে যেগুলোকে আমরা ভেরিয়েবল হিসেবে অ্যাসাইন করতে পারবো না, সেগুলোকে রিজার্ভ ওয়ার্ড বলা হয়। তোমরা সাধারণত সি ল্যাঙ্গুয়েজ পড়ছো, সি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে রিজার্ভ ওয়ার্ড পড়ছো, যেমন অ্যাবস্ট্রাক্ট, এলস, তারপর হচ্ছে ইন্টিজার, কনস্ট্যান্ট, বুলিয়ান, ব্রেক, বাইট, কেস, ক্যাশ, ক্যারেক্টার, এনাম, এক্সপোর্ট, এক্সটেন্ড, ফলস, ফাইনালি, এগুলো হচ্ছে সব হচ্ছে জাভাস্ক্রিপ্ট রিজার্ভ ওয়ার্ড অর্থাৎ কিওয়ার্ড। এগুলো জাভাস্ক্রিপ্টের অপারেটর গুলো কি কি? অপারেটর মানে যাদের আমরা ম্যাথমেটিক্যাল যে কাজগুলো করতে পারবো, তাই না? অর্থাৎ এখানে হোয়াট ইজ অপারেটর? অপারেটর হচ্ছে যা দিয়ে আমরা অপারেন্ট গুলোর ভিতর অপারেশন করা হয়, যেমন এ একটা অপারেন্ট, বি একটা অপারেন্ট, এ প্লাস দিয়ে দিলে এ প্লাস বি এর অ্যাডিশন করবে, এ মাল্টিপ্লিকেশন দিলে মাল্টিপ্লিকেশন সাইন দিলে মাল্টিপ্লিকেশন অপারেটর দিলে গুণ করবে, এইগুলো হচ্ছে। অর্থাৎ let us take a simple expression 4 plus 5 is equal to 9. Here 4 and 5 are called operands and plus is called operator. জাভাস্ক্রিপ্ট সাপোর্ট দ্য ফলোইং টাইপস অফ অপারেটর। জাভাস্ক্রিপ্ট কি কি ধরনের অপারেটর সাপোর্ট করে? অ্যারিথমেটিক অপারেটর, কম্পারিজন অপারেটর, লজিক্যাল or রিলেশনাল অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, কন্ডিশনাল অপারেটর। এখন আমরা এইগুলো সম্পর্কে ডিটেলস জানবো, যে অ্যারিথমেটিক অপারেটর কাকে বলে। অ্যারিথমেটিক অপারেটর, জাভাস্ক্রিপ্ট সাপোর্টস দ্য ফলোইং অ্যারিথমেটিক অপারেটর। ভেরিয়েবল এ হোল্ডস 10 অ্যান্ড বি হোল্ডস 20, অর্থাৎ ধরি এ এর মান 10 এবং বি এর মান 20, তখন আমরা বিভিন্ন ধরনের অ্যারিথমেটিক অপারেশন অ্যাপ্লাই করবো এর উপর। এবং অ্যারিথমেটিক অপারেশনের ভেতর আছে অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মডুলাস, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, এগুলো হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। তাহলে এগুলোর কাজ কিভাবে করা যায়? যদি আমরা ধরি অ্যাডিশনের কাজ জাস্ট এ প্লাস বি করলে এর ভ্যালু যদি 10, বি এর ভ্যালু যদি 20 হয় তাহলে 30। সাবট্রাকশনের ভিতর মাইনাস, মাল্টিপ্লিকেশন, তারপর ডিভিশনের ভিতর এ বাই বি, এ বি বাই এ, বি মডুলাস এ, বি এর মান যদি 20 হয় আর এর মান যদি 10 হয়, তাহলে
বি মডুলাস এ ইকুয়াল টু হট, বলো তো তোমরা কত হবে? জিরো। জিরো হবে, তার কারণ হচ্ছে মডুলাস হচ্ছে ভাগ শেষ নির্ণয় করো। শেষ, ভাগ শেষ জিরো, আর হচ্ছে ডিভিশন করলে হচ্ছে ভাগ ফল, তাই তো? সেহেতু ভাগ ফল কিন্তু 2 আসছে আর ভাগ শেষ আসছে জিরো, অর্থাৎ 20-কে আমরা 10 দিয়ে ভাগ করলে জিরো হবে, মডুলাস করলে জিরো হবে, আর ভাগ করলে 2 হবে। ইনক্রিমেন্ট এ প্লাস প্লাস লিখলে এর মান 10 ছিল 1 বেড়ে যাবে, এবং তারপর হচ্ছে ডিক্রিমেন্ট এ মাইনাস মাইনাস করলে এক লেস হবে, অর্থাৎ এর মান 10 ছিল, এর মান এখন 9 হয়ে গেছে। Following course shows how to use arithmetic operators in JavaScript, অর্থাৎ arithmetic অপারেশনের জন্য জাভাস্ক্রিপ্টে কোড করা আছে। এখানে দেখো যেটা হচ্ছে এই বডি সেকশনের ভেতর লেখা হয়েছে জাভাস্ক্রিপ্টের কোড, স্ক্রিপ্ট ট্যাগ শুরু, আর এখানে স্ক্রিপ্ট ট্যাগ শেষ। এইখানে কিন্তু সকল কাজ, অর্থাৎ সকল ধরনের অপারেটরের কাজই করে দেখানো হয়েছে। এখানে কি কি আছে দেখো, এখানে হচ্ছে প্রথমে আমরা দেখি যে এর মান 33, বি এর মান 10, সি এর মান টেক্সট স্ট্রিং হিসেবে দেওয়া আছে টেস্ট, এবং লাইন ব্রেক একটা এইচটিএমএল কোড, যে এইচটিএমএল কোডটা আমরা একটা ভেরিয়েবলেই রেখে দিছি, অর্থাৎ একটা ভেরিয়েবলের ভেতর আমরা ওটা অ্যাসাইন করছি, যেটা আছে বিআর। আমরা এইচটিএমএল এর অনেক লাইনও একসঙ্গে আমরা একটা ভেরিয়েবলের ভিতর অ্যাসাইন করতে পারি, এইভাবে এটা জাভাস্ক্রিপ্টে করা যাবে। যেমন ডকুমেন্ট রাইট এর মাধ্যমে আমরা একটা ব্রাউজারে একটা ওয়েব পেজে একটা লেখা দেখাবে। কি লেখা দেখাবে? a প্লাস বি, এই লেখাটুকু দেখাবে। রেজাল্ট একটা ভেরিয়েবল ইকুয়াল টু এ বি মানে এর মান 33, বি এর মান 10, এর দুটো যোগ করে রেজাল্টে রাখবে, অর্থাৎ রেজাল্টে রাখবে হচ্ছে 43 হবে। এখন ডকুমেন্ট ডট রাইট রেজাল্ট, অর্থাৎ ওই রেজাল্টের মানটা, এই রেজাল্টে যা হবে 43 মান হয়েছিল, ওই 43টা আমাদের আউটপুটে দেখাবে। এবং ডকুমেন্ট ডট রাইট লাইন ব্রেক একটা ভেরিয়েবল, যে ভেরিয়েবলের মান হচ্ছে ব্রেক বিআর, অর্থাৎ তখন এর কারণে একটা লাইন পড়বে, অর্থাৎ এই এ বি ইকুয়াল টু 43 বসানোর পরে রেজাল্টে, তারপর একটা পরের লাইনে যাবে, পরের লাইনে যাওয়ার পর এ মাইনাস বি ইকুয়াল টু এ মাইনাস বি এর বিয়োগ ফল, অর্থাৎ 33 মাইনাস 10 ইকুয়াল টু হবে 23 এর পর একটা ব্রেক হবে। এইভাবে সব ভ্যালুগুলো দেখানো হবে, অর্থাৎ এরকম আউটপুট আসবে। আমাদের আউটপুটটা এরকম। অর্থাৎ এইখানে একটা জিনিস খেয়াল করে, যে মডুলাস আমরা তো এগুলো সব করছি, কিন্তু এইখানে 43 এর সাথে টেস্ট এই লেখাটা কিভাবে আসলো? এই লেখাটা আনতে গেলে আমাদের প্লাস সাইনের মাধ্যমে, অর্থাৎ এই যে এখানে এ প্লাস বি, এই দুটো আছে নিউমেরিক ভ্যালু, আর এই সিটা স্ট্রিং টাইপের ভ্যালু, সেজন্য নিউমেরিক ভ্যালু দুটো যোগ করে যা হবে সেটা হচ্ছে 43 হবে, অর্থাৎ 33 প্লাস 10 43, এবং এর সাথে পরবর্তী সি এর মান হচ্ছে যা, সেই মানটা, সি এর মানটা কত? সি এর মানে টেস্ট, এর সাথে টেস্ট যোগ হবে, অর্থাৎ এই যে এখানে টেস্ট। তাহলে এখানে আসলো, এখানে যে টেস্ট লেখা চলে আসছে, তারপরে এ প্লাস প্লাস এ ইকুয়াল টু 35। এখন দেখো 33 আর মাইনাস মাইনাস বি ইকুয়াল টু 8। এখন এইখানে একটু বিষয় খেয়াল করো, যেখানে আমাদের ভ্যালু আছে, কিন্তু ভ্যালু কত ছিল? 30, এর মান আছে 33,
3 আর b এর মান 10। এখন যদি আমরা এই জায়গায় a প্লাস প্লাস আর প্লাস প্লাস a এর পার্থক্য, a প্লাস প্লাস দিলে হবে হচ্ছে এর মান 33 ছিল, হবে হচ্ছে 34, আর প্লাস প্লাস a লিখলে 35। ঠিক আছে, যেমন b মাইনাস মাইনাস ইকুয়াল টু, অর্থাৎ ইকুয়াল টু এর মান হবে হচ্ছে 9, 10 ছিল 9 হবে, মাইনাস মাইনাস b হলে 8। আমরা এটাকে একটু এক্সিকিউট করব। সি সি তারপর হচ্ছে আমরা যাব এইখানে, এটাকে আমরা রিভিউ দেখি, অর্থাৎ আমাদের রেজাল্ট এভাবে আসছে। এখন আমাদের আসার কথা হচ্ছে 33 আছে, তাহলে এ প্লাস প্লাস এ ইকুয়াল টু এ যদি প্লাস প্লাস দেই বি ইকুয়াল টু মাইনাস মাইনাস দেই, তাহলে আমাদের রেজাল্ট কি হয়? এ কত আসছে? 34 না? বি, ও সরি, এই যাচ্ছে বি মাইনাস মাইনাস, এই যা দিতে হবে বি মাইনাস মাইনাস। ওইখানে দুইবার করা হয়েছে, একটা হচ্ছে, আমরা কোডটা আবার দিই, অর্থাৎ এইখানে এ এর মান প্লাস প্লাস এ করা হয়েছে একবার, প্লাস প্লাস এ করাতে কি হয়েছে, এর মানটা একবার কিন্তু বৃদ্ধি পেল। এরপর আমরা রেজাল্টে যে এর মানটাকে কিন্তু আবার করছি, আবার বৃদ্ধি করছি, বৃদ্ধি করাতে এর মান দুইবার বৃদ্ধি পেল। এই জন্য এখানে দেখাইছে হচ্ছে এর মান 35, এখানে যে আসবে এর মান 35, আর বি এর মান মাইনাস মাইনাস বি, এবং এইখানে আবার মাইনাস মাইনাস বি আবার করা হয়েছে, অর্থাৎ মাইনাস মাইনাস বি করাতে কি হয়েছে, বি এর মান 1 কমে গেল, 10-এর জায়গায় এই জায়গা হয়ে গেল হচ্ছে 9, আবার তাকে রেজাল্টে এসে আবার 1 কমানো হলো, অর্থাৎ এখানে হচ্ছে 8 হয়ে গেল। তাহলে আমরা একটা চেঞ্জ করে দেখি, বি মাইনাস মাইনাস বি মাইনাস মাইনাস, বি মাইনাস মাইনাস এখানে আসছে 10, অর্থাৎ এরপর বি মাইনাস মাইনাস এর ধরনের ডাইনে হবে না, এটা সময় বামে দিতে হবে। ডাইনে হয় ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের সময়, যখন আমরা ফর লুপ টুপ এগুলো ব্যবহার করব তখন আমাদের এটা কাজ করতে হবে। তাহলে আমরা পরবর্তীতে আসি। তাহলে এ মাইনাস মাইনাস বলতে হচ্ছে লেখার সময় আমরা মাইনাস মাইনাস এ বসাবো, এ প্লাস প্লাস লেখার সময় আমরা প্লাস প্লাস এ বসাবো। কম্পারিজন অপারেটর, কম্পারিজনের ক্ষেত্রে কি কি আছে? ইকুয়াল, ইকুয়াল আছে, নট ইকুয়াল আছে, গ্রেটার দ্যান আছে, গ্রেটার লেস দ্যান আছে, তারপর গ্রেটার আর ইকুয়াল আছে, লেস আর ইকুয়াল, এই কয়টা আছে, অর্থাৎ ইকুয়াল, নট ইকুয়াল, গ্রেটার দ্যান, লেস দ্যান, গ্রেটার আর ইকুয়াল, লেস আর ইকুয়াল, এইগুলো মিলায়ে, এগুলো নিয়ে, সবগুলো নিয়ে, এগুলো হচ্ছে কম্পারিজন অপারেটর, অর্থাৎ কম্পারিজন অপারেটর। এইগুলো সবগুলো নিয়ে আমরা কি করব, এই এক্সপেরিমেন্টটা চালাতে পারবো, যেটা হচ্ছে আমরা যদি এ এর মান 10 এবং বি এর মান যদি 20 নেই,
এবং সেটাকে যদি লাইন ব্রেকে যদি একটা বিআর রাখি, রাখার পরে আমরা সবগুলোকে যদি আমরা চেক করি, যেমন ডকুমেন্ট রাইট এ ইকুয়াল টু বি, জাস্ট এটা লাইন প্রিন্টের জন্য এ ইকুয়াল টু বি লেখাটা প্রিন্ট করাবে এবং রেজাল্টে রাখবে এ ইকুয়াল টু বি। এই যে এইখানে কিন্তু ইকুয়াল মানে চেক চেক করতেছে, যদি চেক হয় অর্থাৎ এর রেজাল্ট যদি এ যদি সমান হয়, এ এর বি এর সমান হয়, তাহলে হচ্ছে ট্রু, আর নাহলে ফলস, অর্থাৎ এর আউটপুটটা আসবে এরকম, অর্থাৎ এ ইকুয়াল টু বি, এটা এর মান তো 20 একটা 10, তাহলে তো ইকুয়াল না, সেজন্য এটাকে কি হবে, এটা এটা হচ্ছে False হবে। ফলস, ফলস হবে, তাই না? জি স্যার। হ্যাঁ, ফলস হবে। অর্থাৎ তারপরে আমরা যদি দেখি পরেরটা, যে এ ইজ লেস দ্যান বি, এটা জাস্ট প্রিন্ট করবে ব্রাউজারে, আর চেক হবে এ ইজ লেস দ্যান বি, এর মান কত ছিল, এর মান 10, বি এর মান 20, তাহলে এটা ট্রু হবে, 10 তো 20 থেকে ছোট, তাহলে ট্রু। এইভাবে এই মানগুলো সব কি হবে, চেক করা যাবে। তারপর লজিক্যালের ক্ষেত্রে লজিক্যাল অ্যান্ড, লজিক্যাল অর এবং লজিক্যাল নট। তাহলে এই ক্ষেত্রে আমরা এক্সাম্পল দেখি। এক্ষেত্রে এ এর মান যদি আমরা ট্রু রাখি এবং বি এর মান যদি একটা ফলস ভ্যালু রাখি, এটা কিন্তু স্ট্রিং না, এ এর মানটা আচ্ছা ট্রু একটা ভ্যালু রাখা, এটা ট্রু, এবং বি এর মান ফলস, যেমন আমাদের এখানে একটা ট্রু ফলস যেমন প্রিন্ট করছে তেমন, ঠিক তেমন। তাহলে এখানে আমরা চেক করব যে এ অ্যান্ড বি, অর্থাৎ এ অ্যান্ড বি বলতে ট্রু অ্যান্ড ফলস, ট্রু অ্যান্ড ফলস করলে কি হবে, রেজাল্ট False হবে। ফলস হবে। আবার যদি রেজাল্ট ট্রু অর ফলস এটা যদি করি, তাহলে কি হবে, ট্রু হবে। ট্রু হবে। তারপর হচ্ছে ট্রু অ্যান্ড ফলস, এটাকে নট করি, তাহলে কি হবে, স্যার যদি ফলস ট্রু ট্রু হবে। হবে, ট্রু হবে, তাই না? জি অর্থাৎ স্যার। দেখো ফলস প্রথমটা, তারপরটা ট্রু, তারপরটা ট্রু। এবার হচ্ছে বিট ওয়াইজ অপারেটর। বিট ওয়াইজ অপারেটরের ভিতর কি কি অপারেটর আছে দেখো, এখানে অনেকগুলো। এখানে বিট ওয়াইজ অ্যান্ড, এই সিম্বল, বিট ওয়াইজ অর, এই যে একটা বার সিম্বল, অর্থাৎ এখানে এক্সাম্পল এখানে লিখতে হবে কি করে, এ অ্যান্ড বি। তারপর যদি হয় এ এর মান 2 হয় এবং বি এর মান যদি 3 হয়, তাহলে বিট ওয়াইজ অ্যান্ড এ অ্যান্ড বি এর মান করলে সে ইজ 2 হবে। তারপর হচ্ছে অর করলে, এ অর বি করলে 3। তারপরে এক্সক্লুসিভ অর, বিট ওয়াইজ এক্সক্লুসিভ অর করলে এ এক্সক্লুসিভ অর বি করলে হচ্ছে অন হবে। তারপর হচ্ছে বিট ওয়াইজ নট করলে -4 হবে, all the bits in the operand। তারপরে বিট লেফট শিফটে 4, রাইট শিফটে অন। এইগুলো কিন্তু এই অপারেশনগুলো একটু অন্যরকম। আমরা যদি নাম্বারের ক্ষেত্রে ধরি যে এটা মনে করতেছি যে 2 আছে এর মান আর বি এর মান আছে 3, এইগুলো আমাদের মান আসতেছে 2 এরকম কেন, এটা কিন্তু জি স্যার। এটা হচ্ছে ইটস পারফর্ম এ বুলিয়ান অ্যান্ড অপারেশন অন ইচ বিট অফ ইটস ইন্টিজার আর্গুমেন্ট, অর্থাৎ বুলিয়ান অ্যান্ড অপারেশন করবে, হ্যাঁ, এবং আর্গুমেন্টের উপর বুলিয়ান অ্যান্ড। আবার এই যে অর এর ক্ষেত্রে বুলিয়ান অর অপারেশন অন ইচ বিট অফ ইটস ইন্টিজার আর্গুমেন্ট। এই অপারেশনগুলো আলাদা, শুধুমাত্র ইন্টিজারের যে অপারেশন ওরকম না। রাইট শিফট উইথ 0, এ রাইট শিফট অন করলে হচ্ছে অন হবে, অর্থাৎ দিস অপারেটর ইজ জাস্ট লাইক রাইট শিফট অপারেটর এক্সেপ্ট দ্যাট দ্য বিট শিফটেড ইন অন দ্য লেফট আর অলওয়েজ 0। অর্থাৎ এইগুলো হচ্ছে আমাদের বিট ওয়াইজ ইয়ে করে, অর্থাৎ অপারেটর চেক করা যাবে। অ্যান্ড করলে এ অ্যান্ড বি রেজাল্ট আসবে 2, এই যে আউটপুটটা এইভাবে আসবে। তারপর অ্যাসাইন, জাস্ট অপারেটরগুলোর কাজ, এর মাধ্যমে আমরা লজিক্যাল কাজগুলো করতে পারবো। আমাদের তো অনেক সময় কম্পিউটারে অনেক জায়গায় লজিক্যাল কাজ করার দরকার হয়, সেসব কাজগুলো করা যাবে। তা অ্যাসাইনমেন্ট অপারেটর, অ্যাসাইনমেন্ট হচ্ছে সিম্পল অ্যাসাইনমেন্ট জাস্ট ইকুয়াল, তারপরে অ্যাড অ্যান অ্যাসাইনমেন্ট যোগ করে রাখবে, অর্থাৎ এ প্লাস ইকুয়াল টু 2, অর্থাৎ এর সাথে 2 যোগ করে, যেমন সি প্লাস এ, এর মান যদি হয় এর মান যা হবে, অর্থাৎ এর মান যা আছে এর মান যদি 2 হয়, 2 সি এর সাথে যোগ করে এই সি এর ভিতরে আবার ওই ভ্যালুটা রেখে দিবি।
সাবট্রাকশনের ক্ষেত্রেও এই সাবট্রাকশন অ্যান্ড অ্যাসাইনমেন্ট, মাল্টিপ্লাই অ্যান্ড অ্যাসাইনমেন্ট, ডিভাইড অ্যান্ড অ্যাসাইনমেন্ট, অর্থাৎ ভাগ করে এ অর্থাৎ সি কে এ দিয়ে ভাগ করবে, ভাগ করার পর যে রেজাল্ট হবে সেটাকে আবার সিতে রাখবে। এটা হচ্ছে ডিভাইড অ্যান্ড অ্যাসাইনমেন্ট। মডিউল অ্যান্ড অ্যাসাইনমেন্ট, অর্থাৎ মডুলাস করবে, মডুলাস করে যে ভাগশেষটা থাকবে সেইটাকে, অর্থাৎ ইট টেক্স মডুলাস ইউজিং টু অপারেন্টস অ্যান্ড অ্যাসাইন দ্য রেজাল্টস টু দ্য লেফট অপারেন্ট। অর্থাৎ এ সি এর মান যদি 10 হয়, এর মান যদি 5 হয়, তাহলে 5কে মডুলাস করবে, মডুলাস করলে রেজাল্ট হবে 0, 0কে আবার সিতে রাখবে। এইখানে আমরা একটা অপারেশন দেখি এক্সারসাইজ। যেমন এর মান 33, বি এর মান 10, তাহলে আমরা যদি এটাকে যেমন এ প্লাস বি যদি করি, তাহলে এর মান 33, তার সাথে 10 যোগ হবে, যোগ হয়ে 43, 43 হবে, 43কে রাখবে এতে। অর্থাৎ আমরা যখন এইটা লিখবো রেজাল্ট ইকুয়াল টু এ প্লাস ইকুয়াল টু বি, তখন এই রেজাল্টের মান হবে, মান কত হবে? মান হবে হচ্ছে কত বলো? 43 হবে না? হ্যাঁ হ্যাঁ 43 হবে। জি স্যার। 43। তারপরে যদি আমরা a মাইনাস ইকুয়াল টু বি এটা যদি করি তাহলে কি হবে? অর্থাৎ আমরা এখানে মাইনাস বলতে আসছে 33 থেকে 10 বিয়োগ করব, তাই তো? 10 বিয়োগ হওয়ার পর যা মান থাকবে 23, সেই 23 এতে থাকবে। 23 হবে। অর্থাৎ এখানে এই দেখো স্যার আগের নিয়মটা আমি বুঝতে পারলাম না স্যার। কোনটা? স্যার ওই বিটওয়াইজ নট সমান -4 হলো ওইটা বিষয়টা। ও বিটওয়াইজ এর যে বিষয়টা সেটা হচ্ছে এইটা বিটওয়াইজ অপারেশন, -4 হলো। হ্যাঁ এটা হচ্ছে অন্য ধরনের, এটা তোমার বাইনারিতে বুলিয়ান যে অপারেশন গুলো সেইগুলা, অর্থাৎ একে বাইনারিতে কনভার্ট করার পরে তারপরে এদের ভিতর অপারেশন যেগুলো হবে, নর্মাল যে ইন্টিজারের অপারেশন এগুলো না কিন্তু। যেমন এইখানে হ্যাঁ এ ইকুয়াল টু যদি আমরা 2 লিখি তাহলে বিট প্রেজেন্টেশন এ অন 2 অর্থাৎ অন 10 হবে, আবার 3 হলে অন অন হবে, অর্থাৎ এরকম যোগফল যে অন 0 এবং অন অন এদের আমরা যদি এন্ড করি তখন তার রেজাল্ট হবে 2 হবে। অর্থাৎ এটা যদি এন্ড করা হয় তাহলে রেজাল্ট হবে তাহলে 2 10 হবে, 10 কে দশমিক করলে 2 হবে। হ্যাঁ, তার মানে ওই লজিক্যাল যে অপারেশন গুলো ওইগুলো করবে। ঠিক আছে, বুঝতে পারছো এবার? কিন্তু এই বিটওয়াইজ এইটা কিভাবে হবে? বিটওয়াইজ এটা আমি বিষয়টা বুঝলাম না। এই -4 কিভাবে আসছে? বিটওয়াইজ -4 কিভাবে আসলো? -4 আসছে এই -4 কিভাবে আসলো? ডকুমেন্টেড এটা। জি স্যার। এটা জি স্যার এটা। এটা কোন অপারেটর সেটা দেখে নেই, এটা হচ্ছে নট, বিটওয়াইজ নট। বিটওয়াইজ নট অর্থাৎ ইট ইজ এ ইউনারি অপারেটর, যেহেতু একটা এর সাথে কোনো আর কোনো অপারেন্ট থাকে না, একটা অপারেন্ট নিয়েই কাজ করে। হ্যাঁ, and operates by reversing all the bits in the operand, অর্থাৎ যে অপারেন্ডের ভিতরে যতগুলো বিট আছে, যেমন এখানে কত আছে, আছে বি তে আছে বি, বি তে আছে অন অন, রিভার্সিং অল দা বিটস অন অন, অন অন এখানে আবার কত বিটে ট্রান্সফার করবে অপারেটর অল দা বিটস ইন দা অপারেন্ড, অর্থাৎ বি এর মান হচ্ছে এখানে 3 হচ্ছে কত হয় অন অন নাকি 1 অন অন, 3 করলে তো 1 1। আচ্ছা এইগুলো একটু তোমার এইগুলো বুঝতে গেলে হচ্ছে যেটা হচ্ছে সেকেন্ড ইয়ারে তোমাদের লজিক্যাল এক্সপ্রেশন, লজিক্যাল করছো না তোমরা, লজিক বোর্ডে কাজ করছো না? স্যার এইগুলো লেফট শিফট এগুলো পারবো না, কিন্তু বিটওয়াইজ নটটা একটু মনে হয়। হ্যাঁ, তাই এগুলো এত মানে এইখান থেকে প্রোগ্রামিং এর জন্য তো ডিপলি বোঝার দরকার নেই, জাস্ট বুঝে রাখো যে এগুলো করা যায়। ঠিক আছে, এগুলো করা যায়, এগুলো করতে গেলে তোমার এখন আবার ওই ডিজিটাল লজিকের ওই কোর্স পড়তে হবে এখন। ঠিক আছে, কিভাবে আমরা শিফট হবে, বিটওয়াইজ নট করা যাবে, হ্যাঁ কেন আসবে, আমরা ইনপুট হিসেবে আগেগুলো সব পারা যাবে, কিন্তু এটা পাচ্ছিলাম না তাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে ওইটুকু বুঝলেই হবে। এখন হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর তো বললাম, অ্যাসাইনমেন্ট অপারেটর গেল। এবার মিসেলেনিয়াস
অপারেটর, তারও কিছু যেটা আছে একটা কোঅর্ডিনেশনাল, অর্থাৎ we discuss two operators here that we quite useful in JavaScript. এটা কন্ডিশনাল অপারেটর, এখানে কিন্তু দুটো অপারেটর, একটা হচ্ছে হট সাইন, একটা কোলন। অর্থাৎ এখানে এটার কাজ হচ্ছে যদি প্রথম অংশ যদি সত্য হয়, যদি ট্রু হয় তাহলে প্রথম অংশটুকু কাজ হবে, আর ফলস হলে কোলনের দ্বিতীয় অংশটুকু। যেমন এইখান থেকে দেখো একটা এক্সাম্পল, a = 10, b = 20। এখন এখান থেকে যদি আমরা জাস্ট এটা প্রিন্টের জন্য কাজ করছে, a is greater than যদি b হয়, এই যে হট সাইন, অর্থাৎ a is greater than b যদি ট্রু হয় তাহলে কি ট্রু। a কি বড় b এর থেকে? b এর থেকে বড় না, বড় না, বড় না হওয়ার কারণে তখন পরের রেজাল্ট, অর্থাৎ এই রেজাল্টটা 100 এই রেজাল্টে অ্যাসাইন করবে না, তখন অ্যাসাইন করবে সে 200, 200 এই রেজাল্টে রাখবে। দেখো এখানে আউটপুটে 200, ঠিক আছে। আবার যদি এইখানে যদি হয় a is less than b, যেহেতু এটা ট্রু, ট্রু হলে 100, এই 100টা কিন্তু রাখবে এই রেজাল্টে, অর্থাৎ এইখানে এই 100টা এই রেজাল্টে রাখবে, আর যেহেতু এটা ট্রু হয়েছে সেহেতু 100 পাবে, এই 200-র কাছে যাবে না, তখন এইটা 100 প্রিন্ট করবে। বুঝা গেল? জি স্যার। তারপরে টাইপ অফ অপারেটর, অপারেটরের কি কি ধরনের, অর্থাৎ টাইপ অফ অপারেটর ইজ ইউনারি অপারেটর দ্যাট ইজ প্লেসড বিফোর ইটস সিঙ্গেল অপারেন্ট। অপারেন্ট তো বুঝোই, অপারেন্ট বলতে যে কোনো একটা ভেরিয়েবলের নাম, এটা হচ্ছে অপারেন্ট। হুইচ ক্যান বি অফ এনি টাইপ, ইটস ভ্যালু ইজ এ স্ট্রিং ইন্ডিকেটিং দ্য ডাটা টাইপ অফ দ্য অপারেন্ট। অর্থাৎ টাইপ অপারেটর evolutes to number, string, boolean if its operand is a number, string or boolean value and returns true or false based on the evaluation. যেমন টাইপ নাম্বার, নাম্বার হলে আমাদের এরকম, অর্থাৎ স্ট্রিং রিটার্ন বাই টাইপ অফ, এরকম টাইপ অফ এর ভিতর দিলে আমাদের নাম্বারটা একটা ইয়ে হয়ে যাবে, মানে স্ট্রিং স্ট্রিং টাইপের হবে। হ্যাঁ, তারপরে আমাদের যদি অবজেক্ট হয় বুলিয়ান হয়, যেমন এইখানে দেখো একটা এক্সাম্পল দেওয়া আছে, 10 এর মান 10, বি এর মান একটা স্ট্রিং টাইপের মান দেওয়া আছে। এখন আমরা টাইপ অফ বি ইকুয়াল টু স্ট্রিং, এবং এইখানে আসছে হট সাইন, অর্থাৎ যে আমরা লাস্ট যেটা কাজ করছি, যে অপারেটরের কাজ করছি, যদি স্ট্রিং হয় টাইপ অফ বি, বি এর স্ট্রিং হয় তাহলে বি ইজ স্ট্রিং, আর যদি তা না হয় বি ইজ নিউমেরিক। তাহলে আমাদের আউটপুটে আসবে কি বি ইজ স্ট্রিং। অর্থাৎ আমরা এটা চেক করলাম টাইপ অফ এইটা একটা অপারেটর, এইটা দিয়ে এইটা বি এর পূর্বে দিয়ে আমরা বুঝে ফেলতে পারবো যে এটা বিটা কোন ধরনের। এটা কি টাইপ অফ বি বলতে বোঝাচ্ছে হচ্ছে বি কি স্ট্রিং টাইপের, বি এর টাইপ কি, অর্থাৎ টাইপ অফ বি বলতে বি এর টাইপ, বি এর টাইপ ইকুয়াল টু যদি স্ট্রিং এর সমান হয় তাহলে এটা প্রিন্ট করবে, আর যদি তা না হয় তাহলে এই লাইনটা প্রিন্ট করবে। এবং এইখানে কিন্তু এই স্ট্রিং আর এই স্ট্রিং কিন্তু একই না, এই স্ট্রিং হচ্ছে স্ট্রিং টাইপ, আর এটা হচ্ছে স্ট্রিং টাইপ একটা ভ্যালু, ঠিক আছে, যেটা বিতে রাখা হয়েছে। এই বিতে যা রাখবো সেটা তো সেই টাইপেরই তো হবে বি, তাই না? অর্থাৎ এটা তো জাভাস্ক্রিপ্টে আমরা টাইপ ডিফাইন করি না, যখন আমরা যে টাইপের ভ্যালু রাখবো ঠিক তার টাইপটাই হয়ে যাবে। অর্থাৎ এইখানে যেমন a = 10, এর টাইপ কিন্তু ইন্টিজার হয়ে গেছে, অটোমেটিক ইন্টিজার টাইপের হয়ে গেছে। তাহলে এখানে হ্যাঁ, বি এর টাইপ স্ট্রিং, এখানে বি এর টাইপ, বি তে যত আমরা স্ট্রিং টাইপের ভ্যালু রাখছি, এটা একটা স্ট্রিং টাইপের ভ্যালু, সেহেতু বি এর টাইপ হচ্ছে স্ট্রিং। এ তে রাখছে কি ইন্টিজার টাইপের ভ্যালু বা নিউমেরিক ভ্যালু, এর টাইপ হচ্ছে ইন্টিজার। যেমন এই পরের টেস্টে আসি, টাইপ অফ এ ইকুয়াল টু স্ট্রিং, অর্থাৎ তোমরা এই করে ম্যাচ করে ফেলানোর দরকার নাই, এই স্ট্রিং এর সাথে ম্যাচ করার দরকার। এই যে স্ট্রিং না থেকে অন্য কিছু হতে পারে, এ বি সিও থাকতে পারে, জাস্ট ডাবল কোটেশনের ভিতর লিখতে হবে, ঠিক আছে, ডাবল কোটেশনের ভিতর। এখন আমরা এখানে যদি স্ট্রিং যদি সমান হয়, যেহেতু এ এর মান আমরা রাখছি হচ্ছে 10, 10 আছে ইন্টিজার টাইপের মান, এটা তো স্ট্রিং না, ম্যাচ করবে না, সেহেতু প্রিন্ট করবে কি পরের পার্ট, এ ইজ নিউমেরিক প্রিন্ট করবে। অর্থাৎ নিউমেরিক, হ্যাঁ, অর্থাৎ হচ্ছে রাইট রেজাল্ট, রেজাল্টের পর রেজাল্টে রাখছে কি নিউমেরিক রাখবে, অর্থাৎ রেজাল্টে এই টেক্সটটুকু রাখবে,
এই টেক্সট অর্থাৎ এখানে নিউমেরিক প্রিন্ট করবে, এই যে নিউমেরিক। তারপরে কি আর কি আলোচনা করব? না স্যার, অনেক হয়ে গেছে। অনেক হয়ে গেছে তাই না? জি স্যার, তাহলে তোমরা তোমাদের এই টিউটোরিয়াল পয়েন্ট থেকে জাভাস্ক্রিপ্টের এই এটা দেখো, স্টেপ বাই স্টেপ এখানে আলোচনা করা আছে সুন্দর করে। হ্যাঁ, স্যার এখান এটার থেকে পিডিএফ দেবেন না নাকি? এইটার পিডিএফটা দেখছি, যদি পিডিএফ পাই পিডিএফ দিয়ে দেবো, আর না হলে এখান থেকে লিংক দিয়ে দেবো ওয়েবসাইটের, ওয়েবসাইট থেকে এখান থেকে দেখে নিতে পারবো। জি স্যার, জি স্যার। স্যার এটা কোড এডিটর হিসেবে কি ইউজ করব? হ্যাঁ, কি মানে ইসের রান করার জন্য